নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। তোমরা দেখে বুঝতে পারছো আজকে আমি রান্না করছি থোড়। থোড় রান্না তোমরা অনেকেই করো, অনেকভাবে করো, কিন্তু আজকে আমি যে রান্নাটা করছি তোমরা দেখেই বলবে দারুণ সুন্দর, আর খেয়ে বলবে একেবারে জাস্ট ফাটাফাটি। থোড় যখনই কিনবে এরকম নরম দেখে কিনবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। বাইরের শক্ত খোলগুলো আমি ফেলে দিয়েছি, ভেতরে নরম অংশটা নিয়েছি। আর এইভাবে কেনার সময় একটু ভেতরের অংশটা নখ দিয়ে চেপে দেখে নেবে যে হাত দিলেই ভেঙে যাচ্ছে আর ভেতর থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। সেরকম থোড় কিন্তু রান্না করলে খুব ভালো হয়। এখন দেখো থোড়টাকে আমি কিভাবে কাটছি। এইভাবে পাতলা পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে কেটে প্রত্যেকবার কিন্তু এইভাবে আঙুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুতোটাকে আঙুলে জড়িয়ে নিতে হবে। যারা তোমরা থোড় কাটতে পারো তারা তো জানো, যারা তোমরা জানো না থোড় কাটতে তারা এইভাবে দেখে নাও, এইভাবে তোমরা থোড়গুলো কাটবে। আমার বটি দিয়ে থোড় কাটতে খুব বেশি সুবিধা হয়, তাই আমি বটি দিয়ে কেটেই দেখাচ্ছি। যারা তোমরা বটি দিয়ে পারো না তারা ছুরি দিয়ে এইভাবে একটা করে টুকরো করবে, আর এইভাবে আঙুল দিয়ে সুতোটাকে পেঁচিয়ে বের করে নেবে। এই সুতোগুলো কিন্তু থাকলে থোড়টা খসখসে হয়, রান্না করার পর কিন্তু মোলায়েম হয় না। আর যত পাতলা করে কাটতে পারবে তত বেশি সুতোটা এভাবে বের করে নিতে পারবে। দেখো প্রত্যেকবার আমি এক একটা করে রিং কাটছি, আর এইভাবে আঙুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুতোগুলো আমি বের করে নিচ্ছি। একবার তোমরা যদি যারা কাটতে পারো না একবার এইভাবে চেষ্টা করবে, দেখবে একবার চেষ্টা করলে তোমরা পারবে। কাটা কিন্তু খুবই সহজ। প্রত্যেকবার দেখো আঙুল দিয়ে সুতোটা পেঁচিয়ে নিয়েছি। এখন এই আঙুলের সুতোটাকে আমি এগুলো দেখো বের করে ফেলে দিচ্ছি। আর দেখো এইভাবে পাতলা করে আমি কেটেছি, যতটা পেরেছি আমি পাতলা করে। এখন এই থোড়গুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নেবো, তার জন্য এইভাবে 7-8টাকে একসাথে ধরেছি। আর যতটা পারবো, যতটা সম্ভব আমার, খুব মিহি করে এটাকে আমি কুচিয়ে নেবো। যেভাবে তোমরা বাঁধাকপি কুচিয়ে কাটো সেইভাবে এটাকেও খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। যত বেশি করে মিহি করে কুচিয়ে কাটতে পারবে ততই কিন্তু রান্নাটা খুব বেশি ভালো হবে। আবারও দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে 7-8টাকে ধরে এভাবে খুব মিহি করে সরু সরু করে আমি কুচিয়ে নিচ্ছি। সমস্ত থোড়গুলোকে এভাবে আমি কুচিয়ে নিয়েছি। থোড়গুলো কিন্তু কেটে নেওয়ার পরে আর আমি ধোবো না। এখন এর মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণে হলুদ আর খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এখন এই নুন হলুদটাকে থোড়ের মধ্যে খুব ভালো করে একটু চেপে চেপে চটকে চটকে মেখে নেবো। থোড়টা এত নরম যে থোড়টাকে কিন্তু আমার আর সেদ্ধ করার কোনো দরকার নেই। যদি থোড় শক্ত হয় সেক্ষেত্রে তোমরা এইভাবে নুন হলুদ মাখিয়ে একটু সেদ্ধ করে নেবে। এটাকে এখন আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। রান্নার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে জল ঝরিয়ে ধুয়ে রেখেছি। এখন আলুটাকে কম আঁচে এইভাবে একটু ভাজা ভাজা করতে দিচ্ছি। আলুটাকে এইভাবে একটু কম আঁচে আমি বসিয়ে রেখেছি। এখন আমি থোড়টাকে রেডি করে নেবো। থোড়টা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি। আবারও হাত দিয়ে এটাকে খুব ভালো করে চেপে চেপে একটু চটকে মেখে নেবো। এইভাবে মাখতে মাখতে দেখো মনে হবে যেন থোড়টা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। থোড় কিন্তু আলাদা করে আমি কোনো রকম সেদ্ধ করিনি। থোড়টা ভীষণ টাটকা ছিল, একেবারে নরম। আর দেখো থোড়ের ভেতর থেকে কতখানি জল বেরিয়েছে। এখন আমি আর একটা আলাদা বাটি নিয়েছি, আর এই থোড় থেকে যে জলটা বেরিয়েছে থোড়টাকে এখন চিপে নিংড়ে পুরো জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি যতটা পারছি। তোমরা অনেকেই অনেকভাবে থোড় রান্না করো। আজকে আমি যেভাবে থোড়টা যে মশলা দিয়ে রান্না করব, যেভাবে রান্না করব, রান্নাটা তোমরা সম্পূর্ণ দেখো। আশা করছি এইভাবে রান্নাটা করলে তোমাদের খুব ভালো লাগবে। দেখো থোড়টাকে পুরো জল ঝরিয়ে রেখে দিচ্ছি। আর এই যে থোড় থেকে যে জলটা বেরিয়েছে এটা আমি ফেলবো না, রান্নার মধ্যে ওটাকে আমি ব্যবহার করে নেব। এখন আলুটাকে আমি কম আঁচে বসিয়ে দিয়েছিলাম। আলুটা নাড়াচাড়া করে বেশ হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজতে ভাজতেই কিন্তু আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন ভাজা হয়ে গেছে, আলুগুলো একটা বাটির মধ্যে তুলে রাখছি। আর আমি তেল দেবো না, ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর 3টে ছোটো এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। আর এখানে আমি ফোড়নটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া যখন হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখো এখানে 1 টেবিল চামচ আমি গোবিন্দভোগ চাল ফোড়নে দিলাম। এই গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য কিন্তু এই থোড় রান্নাটা খুব ভালো হয়। আর হাফ ইঞ্চি পরিমাণে আদা আমি একটুখানি বেটে রেখেছিলাম, এর মধ্যে কোনো লঙ্কা বাটিনি। আদা বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে চালটার সাথে এগুলো ভালো করে কষাবো। আর 2টো কাঁচা লঙ্কা আমি চেরা দিয়ে দিয়েছি, কোনো রকম লঙ্কা আমি এতে বাটিনি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা না চাইলে না দিতে পারো। আর থোড়ের মধ্যে হলুদ মেশানো ছিল তাই সামান্য পরিমাণে 1 চিমটে হলুদ দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। থোড় কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো হয়। এখন সমস্ত কিছু বেশ ভালো করে একবার আঁচ কমিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গোবিন্দভোগ চাল আর এলাচের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা যখন ভালো কষানো হয়ে গেছে, জল ঝরিয়ে রাখা থোড়টা দিয়ে দিচ্ছি। এখন থোড়টাকে নাড়াচাড়া করে খুব ভালো করে বেশ ভাজা ভাজা করে নিতে হবে, যেন থোড়টার মধ্যে কোনো রকম জল না থাকে।
অনেকে তোমরা থোড়টা সেদ্ধ করে নিয়ে রান্না করো, কিন্তু এইভাবে একবার রান্নাটা করে দেখবে। থোড়ের মধ্যে আমি নুন মিশিয়ে রেখেছিলাম, তাই খুব সামান্য পরিমাণে আবারও আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে থোড়টাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যেন থোড়টার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। দেখো এক ফোঁটাও জল নেই, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম এরকম যখন ভাজা হয়ে যাবে, যে থোড় থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি দিয়ে দিলাম, আলাদা করে আর কোনো আমি জল দেব না। খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে খুব ভালো করে জলটাকে এটাকে শুকিয়ে নিতে হবে, আর থোড়টাও বেশ সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা মশলা করছি, সেই মশলাটা দেখো, ছোটো চামচে 1 চামচ দিচ্ছি সাদা সর্ষে, 1 চামচ দিচ্ছি কালো সর্ষে, আর ওই চামচের 1 চামচ দিয়ে দেবো পোস্ত। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা আরও বেটে নিতে পারো, কিন্তু আর আমি ঝাল দেবো না, যা ঝাল দেওয়ার আমি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি, তোমরা চাইলে মশলাটা মিক্সিতেও বেটে নিতে পারো। খুব সামান্য মশলা লাগে, তার জন্য আমি এটাকে শিলে বেটে নিলাম। এই সর্ষে পোস্ত আর 2 রকম সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে তোমরা একদিন থোড়টা রান্না করে দেখবে। আর গোবিন্দভোগ চালটা যদি হাতের কাছে থাকে অবশ্যই একটু ফোড়নে দেবে, না থাকলে একটু তোমরা গোটা মুগ ডালও ফোড়নে দিতে পারো, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। মশলাটা খুব মিহি করে আমি বেটে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। এখন আমি দেখি থোড়টা কী অবস্থায় আছে। থোড়টা আঁচ কমিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে দিচ্ছি। এখন একেবারে জলটাকে দেখে নিতে হবে পুরোপুরি শুকিয়েছি কিনা। দেখো জলটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, খুব ভালোভাবে এখন এটাকে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর থোড়টা দেখো একেবারে নরম হয়ে গেছে আর খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। এখন সেই ভেজে রাখা আলুগুলো থোড়ের মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভাজতে ভাজতে আমার সেদ্ধ হয়ে গেছে, আবারও এর মধ্যে কিছুটা আমার সেদ্ধ হয়ে যাবে। এখন সেই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জল দিচ্ছি, খুব বেশি জল এতে আর লাগবে না। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। ভালো করে সর্ষে পোস্ত বাটাটা নাড়াচাড়া করতে হবে, যাতে সর্ষে পোস্ত বাটার কোনো রকম কাঁচা ভাব না থাকে। এতে কিন্তু আর আমি জল দেবো না। খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য আঁচ কমিয়ে একবার ঢাকা দিয়ে দেবো। প্রায় 2-3 মিনিট ওইদিকে রান্নাটা হচ্ছে, এদিকে দেখো শুকনো কড়াই আমি 1 টেবিল চামচ বাদামকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে বাদামটাকে আমি ভেজে নিয়েছি। মুখগুলো ফেটে গেছে, বাদামটাকে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিয়েছি। এখন দেখছি থোড়টা প্রায় 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখছি জলটা শুকিয়েছে কিনা। এই রান্নাটা কিন্তু জল থাকলে ভালো হবে না, একেবারে শুকনো শুকনো করে রান্না করতে হবে। খুব সুন্দর দেখো এরকম শুকনো শুকনো হয়ে গেছে, জলটা একেবারে নেই। আর রান্নাটাও একেবারে দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে অবশ্যই এই রান্নাটা 1 চামচ ঘি দেওয়ার চেষ্টা করবে। 1 চামচ ঘি দিলাম, যতক্ষণ না গলে যাচ্ছে একটু অপেক্ষা করার পরে ঘিটা যখন গলে গেছে, এই ঘিটাকে এইভাবে থোড়ের সাথে মিশিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন সামান্য উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর যে বাদামটাকে আমি ভেজে রেখেছিলাম খোসাটা ছাড়িয়ে একটু আধ ভাঙা করে দিয়েছি, ভেজে রাখা বাদামগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি। এইভাবে তোমরা একদিন থোড়টা রান্না করে খেয়ে দেখবে, দেখবে তোমরা বলতে বাধ্য হবে যে রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। যারা নিরামিষ একেবারেই খেতে চায় না, তারা নিরামিষ এই রান্নাটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। দেখো রান্নাটা পুরোপুরি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আজকের এই সম্পূর্ণ নিরামিষ থোড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে, নমস্কার।